প্রেম খুব ইম্পর্ট্যান্ট। আমি মানে এক নারীতেই আসক্ত। যখন আমরা বরফ দিয়ে খেলছিলাম সবাই মিলে, ওখানকার লোকজন বললো যে মজা বুঝবে পরে। আমি কি বলেন ভাই, একই সাথে আনন্দ একই সাথে বেদনা এবং একই সহকর্মী, দুজনের কাজ করার আসলে যাত্রাটা কেমন হচ্ছে? কথোপকথন বা আমাদের আড্ডাটা যাই বলি না কেন সবসময় খুব উপভোগ্য হয়। প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের শোতে। আমাদের আজকের শো নীলিমা প্রেজেন্টস স্টার গল্প উইথ পান্থ। আমি পান্থ, এবং আমার সাথে রয়েছে মোস্ট ড্যাশিং হিরো ইন দিস ঢাকা সিটি প্লাস অন্য অন্য জায়গায় ব্লা ব্লা ব্লা, এবং যার কথা না বললেই নয়, তিনি আমার খুব প্রিয় একজন মানুষ, সবার খুব প্রিয় একজন মানুষ, নায়ক, এখনও কাজ করছে। এবং তার লাস্টে মায়া যে একটা ওয়েব ফিল্ম ছিল, দারুণ মায়া ছড়িয়েছে। তিনি আর কেউ নন, ইমন। কি অবস্থা? মানে এত বিশেষণে পেয়ে আমার এখন আকাশে উঠতে ইচ্ছে করছে। প্লিজ না, আমি আকাশে ওরা দেখি নাই, কিন্তু তুষারপাত নিয়ে নাচানাচি দেখেছি কিন্তু আমেরিকাতে। ওইটা একটা একটা মানে একই সাথে আনন্দ একই সাথে বেদনা। এবং আজকে সেটা নিউজও দেখলাম বাংলাদেশ প্রতিদিনে। সো যাই হোক, বাকি কিছু বলবো না। ওটা স্টোরিটা অনেক সুন্দর। আমি কি বলবো স্টোরিটা? প্লিজ প্লিজ একটু। সেটা হচ্ছে যে আমি আমেরিকায় যাই প্রায় 15 বছর ধরে, মানে, এবং প্রত্যেকবার যাই সামারে আমাদের যে প্রোগ্রামগুলো থাকে ম্যাক্সিমাম সময় প্রোগ্রামগুলো হয় সামার টাইমে। সো সামারে তো অনেক গরম থাকে, সো একটা টি শার্ট বা একটা পাতলা জ্যাকেট পরে আমরা মুভমেন্ট করি। বাট এবার আমার কাছে যখন জানুয়ারিতে যখন মানে অ্যাওয়ার্ডের জন্য যখন আমাকে ফোন দিল আমেরিকা থেকে, ঢালিউড অ্যাওয়ার্ড, আমেরিকার একটা ঐতিহ্যবাহী একটা অ্যাওয়ার্ড শো, আলম ভাই, তো উনি বললো যে তুমি মায়ের জন্য অ্যাওয়ার্ড পাচ্ছ। এবং কয়েকদিন আগে আমি মায়ের জন্য আইকনিক অ্যাওয়ার্ডও একটা 4টা অ্যাওয়ার্ড, মানে ঢাকাতেও আরো 2টা পাওয়া হয়েছে, 2টা পেয়েছি। তো সব মিলিয়ে আমি আর লোভ সামলাতে পারলাম না, কারণ প্রত্যেকটা কাজের একটা পুরস্কার আর্টিস্টের জন্য এটা অনেক ইন্সপায়ারেশন। তো আমি গেলাম, যাওয়ার পরে আমাকে বারবার ফোন দিচ্ছিল আমেরিকা থেকে বন্ধু বান্ধবরা যে অনেক ঠান্ডা, বেশি করে জ্যাকেট প্যাকেট নিয়ে আসিস। তো আমি আর এইটা বুঝিনি যে এবং এত বেশি পড়বে, এবং লাইফে কখনো স্নোফলও দেখিনি। তো স্নোফলের জন্য আমরা এক জায়গায় সবাই মিলে বেড়াতে গেলাম, স্নোফলে বরফ ইয়ে করলাম। কে কে ছিল? অনেকেই ছিল, মানে আমাদের সব মানে নাটক এবং ফিল্মের সব। জায়েদ খান ছিল, জায়েদ ভাই ছিল, তারপরে পলাশ ছিল, আমার খুবই প্রিয় মানুষ তারা, এবং আরো অনেক নায়িকারাও ছিল, অ্যাক্ট্রেসরা ছিলেন। হ্যাঁ, নায়িকারা ছিল। তো আমরা বেসিক্যালি একটা ইনভাইটেশনে ওই অ্যালবেনিতে গিয়েছিলাম। তো যখন আমরা বরফ দিয়ে খেলছিলাম সবাই মিলে, ওখানকার লোকজন বললো যে মজা বুঝবে পরে। আমি কি বলেন ভাই, আপনারা ভয় পাচ্ছেন? মজা বুঝেছি পরের দিন থেকে। আমি টানা কন্টিনিউসলি 4 দিন জ্বরের মধ্যে। জ্বর? তারপরে কয়দিন পরে ঠিক হলো? ওই 4 দিনের অবস্থাতেই ঢাকায় ব্যাক আর কি। সো একই সাথে আনন্দ একই সাথে বেদনা। আচ্ছা, শাকিব খান তো মেগা স্টার, ফিল্মের হিরো এবং একই সহকর্মী, দুইজনের কাজ করার আসলে যাত্রাটা কেমন হচ্ছে? শাকিব ভাই তো আমার বড় ভাই এবং আমার অসম পছন্দের একজন অভিনেতা। আমরা তো একসাথে 2টো ছবিও করেছি। তো আবার একসাথে আমরা রিমার খারলানের হয়ে আমরা দুজন কাজও করছি একসাথে। সো ওনার সাথে প্রত্যেকটা আড্ডাই আমার কাছে উপভোগ্য মনে হয়। ওনার কাছে অনেক কিছু শেখারও আছে। ওনার সাথে যখনই গল্প করি, আগে হয়তো যেহেতু যখন আগে আমরা শুধু দুজন, আমি আমার ফিল্মে কাজ করতাম, উনি ওনার ফিল্মে কাজ করতো, তখন হয়তো মাসে 1-2বার বসা হতো। বাট এখন তো মাসে অনেকবারই দেখা হয় অফিসে। এবার আজকেও আমরা একসাথে অনেক কাজ করেছি, অনেক মিটিং করেছি। সো উপভোগ্য ওনার সাথে গল্প করা। উনি অসম্ভব বিনয়ী একজন মানুষ, অনেক ভালো একজন মানুষ, অনেক সৎ পরামর্শ দেন আমাকে। আবার আমারও কোনো আইডিয়া থাকলে আমি ভাইয়ের সাথে শেয়ার করি। সো আমাদের কথোপকথন বা আমাদের আড্ডাটা যাই বলি না কেন সবসময় খুব উপভোগ্য হয় আসলে। ছোট ভাই বড় ভাই সম্পর্ক, ডেফিনেটলি ওটা সম্পর্ক। আবার এক ফিল্মে কিন্তু কাজও করা হয়েছে, প্যারালাল ক্যারেক্টার কিন্তু করা হয়নি। প্যারালাল ক্যারেক্টার কেন করা হয়নি, বা ওই জায়গাটা কেন হয়নি? আধিপত্যের, অনেকে বলে আধিপত্যের কারণে দিতে চায় না, মানে এটা আমি একটু ক্লিয়ার হতে চাই। না না, ডেফিনেটলি আসলে ব্যাপারটা হচ্ছে যে মানে আমি যখন আমার ফিল্ম ক্যারিয়ার স্টার্ট করি, সো আমি তো মানে সবসময় সলো কাজই করি। তো আমার একটা আর্টিস্টের কিন্তু অনেক এক্সপেরিমেন্টাল অনেক ওয়ার্ক করে সব মাঝে মাঝে। তো আমি কিন্তু কখনো অ্যাকশন ফিল্ম করেছি, কখনো রোমান্টিক করেছি। আমি রায়হান রাফির সাথে একটা মায়া নামে একটা কাজ করলাম, ওটা যেমন র একটা স্টোরি। হয়তো বা অনেক ফিল্মের হিরো এই ধরনের র কাজই করতে চাইবে না, বাট আমি করছি। তো আমি শাকিব ভাই যেটা করেছিলাম, একটা ছিল ক্রিকেট রিলেটেড, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2।
ওই ছবিটা করার মেইন রিজন ছিল যে আমি ক্রিকেট লাভার, আমি নিজেও ক্রিকেট খেলতাম। সো ওটা যখন শুটিং করলাম, ওই শুধুমাত্র ক্রিকেটের লোভেই, স্ক্রিপ্টের আচ্ছা। লোভেই আমি কাজটা করেছি। কাজটা ভালোই হয়েছে, বাট হয়তো আরো ভালো হতে পারতো। মানে আমার স্যাটিসফ্যাকশনের জায়গাটা হয়তো বা ছিল না। আম, আর একটা হচ্ছে করেছি পাসওয়ার্ড, ওটা সাকিব ভাইয়ের প্রোডাকশন হাউস থেকে হয়েছে। তো সাকিব ভাই যখন আমাকে ওই কাজের জন্য অফার দিলেন, তো উনি বললো যে ইমন, এই কাজটা তুমি করো, এটা অনেক চ্যালেঞ্জিং ক্যারেক্টার, এটা আমার করার কথা না, তুমি করো। হুম। তখন আমি যখন মিটিং করলাম, এবং উনি আমাকে সেই স্বাধীনতাও দিয়েছেন যে তোমার যদি ভালো না লাগে তুমি করো না, মানে ইটস ইয়োর কল। আচ্ছা। তো আমি যখন মালেক আফসারি ভাই, আবদুল্লাহ জহির বাবু ভাই, ওনাদের সাথে যখন মিটিং করলাম, দেখলাম যে চরিত্রটা না অনেক চ্যালেঞ্জিং, মানে এটা একটা রিস্কি প্রজেক্ট আমার জন্য। যদি আমি ভালো করি তাহলে মানুষের মনে স্থান পাবে, আর খারাপ করলে একদম ছবিটারই লস প্রজেক্ট হয়ে যাবে। তো আমি ওই সময় আমি অনেক শুটিং অফ করে শুধু ওইটাতেই ফোকাস করেছিলাম। সো ফাইনালি আমি আমার রেজাল্টও পেয়েছি। তো সাকিব ভাইকে থ্যাঙ্কস, যিনি আমাকে ভেবেছিলেন ওনার ছবির জন্য। এরপরে আসলে ওইরকম ব্যাটে বলে ওইরকম ক্যারেক্টার আর মিলেনি। আর আমি তো আমার যে অন্যান্য ছবি, আমার ইন্ডিভিজুয়াল ছবিগুলো আমি শুটিং করছি। তো ভবিষ্যতে যদি আবার ওরকম কোনো ভালো ক্যারেক্টার ব্যাটে বলে মিলে, তাহলে ডেফিনেটলি একসাথে করবো। নায়ক হিসেবে একটা প্রশ্ন, যে সাকিবের পরে কে, এরকম অনেক হেডিংয়ে হচ্ছে, হ্যাঁ, সাকিবের পরে কে আসবে, তাই সাকিবের পরে কি আসলে আসার মতো কেউ আছে কিনা? মানে আমার কাছে এই কোশ্চেনটাই খুবই হাস্যকর মনে হয়। সাকিবের পরে কে? দেখেন, পরে তো আসলে মানে উত্তম কুমারের পরে আসলে কে, যদি আমরা এইভাবে বলি, বা নায়ক রাজ রাজ্জাকের পরে কে? নায়ক রাজ রাজ্জাকের পরে কিন্তু মান্না ভাই এসেছিলেন। নায়ক রাজ রাজ্জাকের পরে নায়ক রাজ রাজ্জাক অনেকদিন ডোমিনেট করেছিলেন, কারণ উনি সব দিক দিয়ে অলরাউন্ডার ছিলেন। তারপরে মান্না ভাই ডোমিনেট করেছেন। সালমান শাহ তো একটা একটা মানে একটা ক্রেজ ছিল মানুষের কাছে। সাকিব ভাই অনেকদিন ধরে ডোমিনেট করছেন, উনি হয়তো আরো অনেকদিন ডোমিনেট করবে। তো পরে কে, এই কোশ্চেনটা অনেকদিন ধরে আসছে আর কি। যখন আমরা আসছি তখন চলমান। সাকিবের পরে ইমন, আবার সাকিবের পরে নীরব, সাকিবের পরে শুভ, সাকিবের পরে সিয়াম, এরকম হচ্ছে। বাট ওভারঅল আসলে আমাদের ইন্ডাস্ট্রি যেই জায়গাটাতে আছে, মানে আমার মনে হয় যে ডিরেক্টর বলি বা প্রডিউসার বলি, এটা আসলে অনেকেরই দায়িত্ব যে পরে কে তাকে রেডি করা। আচ্ছা, আমরা তাহলে অনেক কঠিন জটিল বিষয়ে যাচ্ছি। আমরা একটু ব্যবসায়িক দিক রিলিফ দিক হই দিয়ে নাকি, একটু রিলিফ হই, একটু রিলিফ হবে। গেমের মধ্যে যাই। গেম। গেম তো পছন্দ নাকি? খুবই মজার একটা গেম এটা। আমি চোখটা বেঁধে দেই, আশা করি চোখ খোলা যাবে না। আচ্ছা, আমি টাইট টাইট করবো না কিন্তু, দেখা যাচ্ছে তো? না, দেখা যাচ্ছে না, কয়টা আঙ্গুল? আমি একদমই দেখতে পাচ্ছি না। সামনে কিন্তু নায়িকা আছে। কোথায় দেখবি? হ্যাঁ, আচ্ছা। নায়িকা ছাড়া তো ইমন কথাই বলে না, আমরাই শুধু আছি এখানে ভাই ব্রাদার। এই জন্য আসলে এই গেমটা খেলা, এটা হলো অন্ধ তীরন্দাজ। হ্যাঁ, ওকে। এই অন্ধ তীরন্দাজ খুব খেলার মজার রুলসটা একটা কি? খেলা। আসলে কি? রুলস হলো, একটা ঝুড়ির মধ্যে অনেক কিছু থাকবে, ওকে। এটা হাতে নিয়ে অনুমান করতে হবে এটার নামটা কি। জিনিসটা কি আছে? হ্যাঁ, জিনিসটা কি। ওকে। তারপরে বাম পাশে রেখে দিতে হবে একটার পর একটা। আমি কিন্তু কোনো দেবো না, তুমি কোনো ক্লু দিবা? দেবো না, না কিচ্ছু দেবো না, ও, কিন্তু বলতে হবে। একটু ক্লু দিলে বেটার না? ক্লু দিতে চাচ্ছি না আপাতত, আমি জানি আচ্ছা, যে। আমি দেখি হ্যাঁ পারি কিনা। প্লিজ, এই যে সামনে কোথায়? হাত দিলে হবে। হ্যাঁ এখান থেকে নিব? হ্যাঁ হ্যাঁ প্লিজ, এটা না? সময় 5 সেকেন্ড করে। হ্যাঁ, মানে এরকম ফ্রুটস এটা না? বলা যাবে। এটা 5 সেকেন্ড শেষ কিন্তু। আমি আমি শুনি নাই, 5 হ্যাঁ সেকেন্ডের মধ্যে বলতে হ্যাঁ, হবে? আর 10 সেকেন্ড দিলাম। হ্যাঁ, ও আচ্ছা, এটা কি বলে, ডালিম? তারপরটা হইছে? শেষ তো না, তারপরে বলবো না তো এখনো, পরে বলবো, ও আচ্ছা, চোখ খুলে দেখা যাবে তারপরে। আচ্ছা। এটা হচ্ছে ওই যে ভুট্টা নাকি? না না, ভুট্টা না, এ কি রে? আমি বলে দেবো। চিচিঙ্গা নাকি? সময় শেষ না? হ্যাঁ, তারপরেরটা এটা বেগুন। তারপরেরটা দুইটা চলে আসছে কিন্তু, দুইটা আসছে? একটার সাথে একটা ফ্রি। কই, এটা রাখছি? হ্যাঁ, একটার সাথে একটা ফ্রি। ওকে, এইটা হচ্ছে শালগম। তারপর
একটাও হয়নি মনে না। এটা তো প্লাস্টিকের খেলনা মনে হয়। কি এটা? এটা একটা মানে খেলনা, ছোটদের খেলনা। আচ্ছা, এটা কি? এটা বাঘ বা সিংহ বা এরকম টাইপের কিছু হবে। কি হবে লাস্টে? কি বাঘ না সিংহ? এটা বাঘ বা গন্ডার কিছু একটা হবে। একটা বললে হবে। হ্যাঁ, তারপরে? কই? হ্যাঁ হ্যাঁ। এটা কি? সজার? এটা আমি বুঝতে পারতেছি না কি। দেখি। শীতের সবজি খুব কম খাওয়া হয় না? এটা বেগুন। বেগুন তো চেনে ঠিকই। এটা এইটা কি পেঁয়াজ নাকি? কি এটা? পেঁয়াজ। পেঁয়াজ না? আচ্ছা কমলা হতে পারে। আচ্ছা, তারপরে? কই? হ্যাঁ, এটা এটা গাজর। ঠিক আছে। আর 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 খেলা আর খেলা খেলা বাদ, চোখ খুলতে হবে, এখন বলতে হবে কয়টা পারছেন। এটা পারছি। কয়টা? কি এটা? কি এটা পারছি। এটা কি? এটা কি? এটা বিট। ওই তো আমি শালগমটাকে বিটরুট বলছি। তাহলে শালগম বললে তো হবে। শালগম কোনটা? মানে আমি এটাকে বিটরুট ভেবে শালগম বলছি। হ্যাঁ, শালগম কোনটা? এটাও হইছে। এটা কি? বেল। বেল বলা হইছে? বলা হয় নাই। এটা কি? এটা কচু, কিছুই বলা হয় না। গাজর বলছিলাম। হ্যাঁ, তারপরে? এটা তো প্রশ্নই আসছে না পারা। এটা কি? এটা কি বলছিলাম? এটা কি? স্কোয়াশ। এটা তো আমি বেগুন বলছিলাম। বেগুনটা পারা, বেগুনটা হইছে। বেগুনটা পারা গেছে। হ্যাঁ, এই যে এটা শালগম। ওই যে হাত দিয়ে বলা হয় সজারু। হ্যাঁ, এটাও হইছে। টমেটো না? টমেটো বলা হয় না। না, লেবু বলা হয়েছে। এই যে এটা বাঘ বলছিলাম। হ্যাঁ, বাঘ। হ্যাঁ, বাঘ বা সিংহ বলা হয়েছিল। হ্যাঁ, যাই হোক, আমরা ধরলাম যে তিনটা পারছি। নায়করা অল্প করতে পারলেই নায়িকারা খুশি এবং আমরা ভাই ব্রাদারও খুশি। আরো আমার চেয়ে ভালো পারছি। না না না, ভালো। হ্যাঁ, গামছাটা আমার চেয়ে ভালো পারছি। না না, অনেকে পারে নাই, কিন্তু অনেকে পারছে আবার। আমরা আমার চেয়ে বেশি পারছি। হ্যাঁ, এইটা আমরা জাস্ট একটু পাশে রেখে দিচ্ছি। দারুণ একটা গেম খেলা হলো এবং মানে পারফরমেন্সটা খুব ভালো, বলবো না খারাপ, এভারেজ। আর নায়কদের বেশি পারলে, সবসময় পারলে হয় না, পর্দায় পারলেই হলো। তবে এটা অবশ্য অনেকে দেখবে, নায়করা অনেক কিছু পারে, এটাও তাদের অনেক কিছু পারে না, এটাও তাদের বিশ্বাস করতে হবে। ঠিক আছে, আমি আরেকটা প্রশ্নে যাই। অনেকে ভাবে নায়করা নিজেকে নায়কই ভাবে, অভিনেতা ভাবে না। ইমন কি মনে করে যে আসলে নিজেকে কি নায়ক কম অভিনেতা বেশি ভাবে নাকি অভিনেতা কম নায়ক ভাবে? আমি নিজেকে কখনোই ওরকম মানে নায়ক ব্যাপারটা আমার মধ্যে নাই আসলে। আমি প্রথমত মানে এটা বললে অনেক কথা বলা যাবে, বাট আমি দুই লাইনে যদি বলি যে আমি আসলে অভিনেতাই ভাবি নিজেকে। আচ্ছা, তারপর আমরা একটু শুনতে চাই যে বাট আমি যদি আরেকটু ঘুরিয়ে পেঁচিয়ে বলি, তাহলে যেহেতু আমি ফিল্ম এরিনাতে কাজ করি, সো আমাদের এখানে নায়কের একটা ব্যাপার আছে। আর নায়ক মানে হচ্ছে তাকে অভিনয় পারতে হবে, তার অভিনয় না পারলে তার অভিনয় কেউ দেখতে আসবে না। সো অভিনয় যদি না পারে, তার নায়ক সুলভ ব্যাপারটাও থাকবে না। সো আমি যদি বলি দুটাকে একসাথে, অভিনেতা প্লাস নায়ক দুটো একসাথে, আমার মনে হয় এটা প্রমাণিত। কারণ কি, এই রিসেন্ট মায়া, রাফির মায়াতে মানুষ অভিনয় দেখেছে, বীরত্বতে দেখেছিল। হ্যাঁ, এর আগে হুমায়ুন আহমেদের যে 2007 সালে দারুচিনি দ্বীপ, সেখান থেকে এই পর্যন্ত এসে ইমনের অনেক কিছু দেখেছে, যে সে কত ডেডিকেটেড এবং সে কত তার ভিতরে কাজ করে, সাধনা, অধ্যবসায়। এবং এটা আসলে প্রমাণিত। আসলে এটা বলার কিছু, সাধনা থাকতে হবে। মানে সাধনা না থাকলে আসলে ঝামেলা। মানে যে কোনো কাজে সাধনা থাকতে হবে, ভালোবাসাটা থাকতে হবে ওই কাজটার প্রতি, প্রেম থাকতে হবে অবশ্যই। প্রেম খুব ইম্পর্টেন্ট। একাধিক প্রেমের গুঞ্জন শোনা যায় ইমনকে নিয়ে। না, একাধিক কাজের সাথে প্রেমের গুঞ্জন শোনা যায়। কারণ আমাকে নিয়ে আমার মনে হয় না কখনো কোনো প্রেমের গুঞ্জন ছিল। আমি মানে এক নারীতেই আসক্ত, আমার ওয়াইফ। প্রথম প্রেম আমার ওয়াইফ। স্টিল নাও আমরা একসাথে আছি। আমাদের খুনসুটি হয়, ঝগড়া হয়, কথা বলা বন্ধ হয়, আবার দুজন একসাথে, মানে সো উই আর হ্যাপি। নির্বাচন কি করা হবে চলচ্চিত্র শিল্পী সমিতির? এটা আসলে খুবই কঠিন একটা কোয়েশ্চেন আমার জন্য। আমি প্রথমবার যখন দাঁড়িয়েছিলাম, অনেক আনন্দ নিয়ে দাঁড়িয়েছিলাম, এবং এর পরের দুবার আসলে আনন্দটা আর আনন্দের মধ্যে থাকে নাই। অনেক ঝড়ঝান্ডা গেছে, অনেক ঝামেলা ছিল। ওই জিনিসগুলো আসলে আমার একদমই ভালো লাগেনি। তো এর পরের বার আসলে সিচুয়েশন কোথায় যায় সেটা বলবে আসলে, যে আমি আসলে করব কি করব না।
আচ্ছা, আমরা প্রত্যেকটা শোতে একটা মজার একটা করি, তারকাদের সোশ্যাল সাইটটা ঘুরে আসি। ওকে। তারা সোশ্যাল সাইটে তাদের রিয়াকশনটা কি, তারা কি পোস্ট দেয়, কে কি কমেন্টস করে, কি রিপ্লাই করে, আবার অনেকে পজিটিভ নেগেটিভ অনেক কিছুই করে, ছবি দেয়, ছবির নিচে কি কমেন্টস পড়ে। ওকে। আমরা এখান থেকে কিছু বের করেছি, যেমন হলো যখন মিশিগান ইউএসএতে ছিলে 2024 সালের নভেম্বর 17 তারিখে, মানে কিছুদিন আগে, এই যে এই ছবিটা, এই ছবিটার নিচে অনেক ভক্ত কমেন্ট করেছে। এখানে সাহেব চন্দ্র লিখেছে ভালোই লাগতেছে, বাট ব্যাকগ্রাউন্ডটা ইউএসএ দিলে বেশি ভালো লাগতো। ব্যাকগ্রাউন্ডটা এই সাহেব চন্দ্রকে তো কমেন্ট করা হয় নাই, সে কি বলবো এই পরিপ্রেক্ষিতে? না মানে আসলে ঠিকই তো বলেছে। আর আমি আমেরিকায় গেছি, আমি আসলে মানে অত বেশি মানে যেখানে যাই না কেন ওই অত অনেক কিছু ফোকাস কম করি আসলে। আমি একটু এই এই ক্ষেত্রে একটু ইন্ট্রোভার্ট। সাইদ চন্দনের অ্যান্সারটা তখনই দেওয়া উচিত ছিল। এরপরে মনে হয় আমি একটা ছবি দিয়েছিলাম। হ্যাঁ, এই ছবিটা নিয়ে কথা বলতেছি। জানুয়ারির 20 তারিখে ওই যে স্নোফল, ওয়েটিং ফর স্নোফলের ছবি, এখানে একজন লিখেছে এমডি আকাশ, উত্তর কিন্তু পাওয়া যায় নাই, বাইডেনের হারিয়ে যাওয়া জ্যাকেট, একটা জ্যাকেট পরা ছবি। হ্যাঁ, এটা লিখছে বাইডেনের হারিয়ে যাওয়া জ্যাকেট। এটা কি সত্যি নাকি? কি কি বাইডেনের হারিয়ে যাওয়া জ্যাকেট? বাইডেনের হারিয়ে যাওয়া জ্যাকেট মানে বাইডেন কি এই জ্যাকেট পরতো? আমি ঠিক জানি না। না, এটার কমেন্টস কি হবে, মানে এটা অনেক মজা করছে অনেকে। না মজা করেছে, আমার মনে হয় যে বাইডেনের হারিয়ে যাওয়া জ্যাকেট ভালোই তো। যদি ওই জ্যাকেটটা আমি পরি তো আমার কাছে নিজে বাইডেন বাইডেন একটা ফিল আসতো। এবং আমাদের এক সাংবাদিকও এখানে কমেন্টস করছে, কিন্তু অনিন্দ মামুন। আনন্দ মামুন, আচ্ছা আচ্ছা। কখন দেশে কখন আফ্রিকা বুঝি না ভাই। অনিন্দ মামুনকে কিছু আসলে মামুনের সাথে আমার মানে মামুনের সাথে আমার মানে মানে কথায় মাঝে ভাই কই, অবশ্য আমি তো ইউএসএ, ভাই কই, আমি তো এইখানে, মানে এইভাবেই কথা হয়। তো এই জন্য আর কি মানে বোঝা যায় না আসলে কখন। তার মানে খুব বেশি দেশ বিদেশে ঘোরা হয় না? দেশ বিদেশে খুব বেশি ঘোরা হয় না আমার আসলে। গত 3 মাসে 2বার আমি ইউএসএ গিয়েছিলাম বিকজ অফ 2টা অ্যাওয়ার্ড শোতে অংশগ্রহণ করার জন্য। আমি কাজ ছাড়া মানে অযথা দেশ বিদেশে ঘোরা হয় না আমার, মানে ওই স্কোপটাও নাই আমার। আর ওরকম করে আমার কেউ ঘুরাইতে নিয়েও যায় না আসলে ফ্রিতে। এই যে একটা ছবি তুষারের মধ্যে উপরের দিকে তাকানো, হ্যাঁ, এই ছবির কমেন্টটা কি হতে পারে? একজন একটা কমেন্টস করছে, খুব মজার একটা কমেন্ট। মৃধা আলাউদ্দিন, তুষার মানব। তুষার মানব, আমি তুষার মানব হয়ে গেছিলাম ওখানে। যে মানে এখানে যে না যাবে সে বুঝবে না, মানে জাস্ট একবার ধরার পর জাস্ট হাত কাঁপা স্টার্ট করে এইভাবে। হ্যাঁ, কি পরিমাণ ঠান্ডা এটা আসলে ভাষায় প্রকাশ করার না। তুষার মানবই হয়ে গেছিলাম। ওইখানে কত ডিগ্রি? মানে -10। আর -10 মানে আমরা যে ডিপ ফ্রিজের মধ্যে যদি আমি কোনো খাবার রাখি, তো তুমি যদি ডিপ ফ্রিজের মধ্যে বসে থাকো ওইটার চেয়েও বেশি ঠান্ডা ওই 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 সময়টা। এই যে একটা ছবি, নতুন মনের ছবির একটা, আমার ময়নার চর ডাবিং, হ্যাঁ ময়নার চরের ছবি দিছে। এখানে পুরা সুন্দর সুন্দর কমেন্টস করছে অনেকে ময়নার চর নিয়ে। হ্যাঁ, হ্যাভ এ ওয়ান্ডারফুল টাইম, শুভেচ্ছা, কংগ্রাচুলেশন, শুভকামনা ময়নার চর। এই ময়নার চরের ছবিটা দেখে কি মনে হচ্ছে, এরকম ফিলটি কখনো পাওয়া হয়েছে মানে এর আগে কোনো ছবিতে? মানে এই ফিল না, আমি এইভাবে আসলে চরের মধ্যে যে এভাবে কখনো শুটিং করি না। আর আমি বেসিক্যালি এটা লোকেশনের প্রেমে পড়ে গেছিলাম। আচ্ছা, এটা একটা অনুদানের ছবি। এইরকম টাইপের ছবি আমার করা হয়নি আসলে আগে। সো ওই 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 সময়টাই আমার দুর্দান্ত কেটেছে চরের মধ্যে, চরের মানুষের সাথে। সো ইট ওয়াজ ওয়ান্ডারফুল টাইম। আচ্ছা, ইমনের চেহারাটা, ইমন বা তোমার বন্ধু যদি বলি নীরব, চেহারাটা এরকম দেখতে দেখতে বড় হয়েছে অনেকে, কিন্তু তাদের বয়স আর বাড়ে না। মানে অনেকে বলে ইমনের বয়স কেন বাড়ে না, নীরবের বয়স কেন বাড়ে না, অনেকের কথা বলে। তাই যদি বয়স যদি বাড়ে, যদি এমন কোনো গল্পের প্রয়োজনে এমন কোনো চরিত্র যদি অফার দেওয়া হয়, বাবা, নানা বা দাদা, তাহলে কি করা হবে? অফকোর্স করব, কিন্তু ওইটার মধ্যে আসলে আমার মানে ক্যারেক্টারটা কি মানে করার মতো কি আছে? শুধু একটা সিন দাদা নাতিকে আদর করে গেলাম, ওরকম হলে ডেফিনেটলি করবো না। তাহলে যদি দেখি যে ওই ক্যারেক্টারের মধ্যে একটা মানে ভাইবস আছে, ওটা আমাকে টানছে, তা ডেফিনেটলি করবো। এই যে নাটকে বা অন্যান্য মিউজিক ভিডিওতে বেশিরভাগ বলে ভিউ কাউন্ট করে, এটাকে কি মনে হয়? এটা কি সঠিক ওয়ে, জনপ্রিয়তা বা একটা তারকার জন্য একটা সঠিক ওয়ে, নাকি এটা আসলে আমাদের শুধু ধোয়া, মানে একটা অন্যরকম একটা বিষয়ের মধ্যে রেখেছে? কি মনে হয়? আমার কাছে এটা পুরোটাই ধোয়া মনে হচ্ছে। মানে কিছু ইউটিউবার হয়তো ব্যবসা করছে, কিন্তু কিছু জাদ্রেল অভিনেতা, মানে যাদেরকে আমরা এখন মিস করি অভিনয়ে, তাদের ভিউ হয় না, এর মানে কি তারা অভিনেতা না? ভিউ দিয়ে যদি মানে আমার এই ভিউর কারণেই কিন্তু দেখেন ইন্ডাস্ট্রি আজকে
নাটকের একটা ইন্ডাস্ট্রি ছিল সুন্দর, হুম। ওটাও কিন্তু এখন একটু কেমন জানি হয়ে যাচ্ছে। আমার মনে হয় না খুব একটা ভালো পজিশনে আছে। আহ, যাদের যাদের যারা অভিনেতা, তাদের অভিনয় দেখছি না। এই মানুষগুলোকে তো লাগবে আসলে। এই মানুষগুলো হচ্ছে একটা ভিত্তি তৈরি করে গিয়েছে আমাদের ইন্ডাস্ট্রির জন্য। তাদেরকে ছাড়া আর আমি যেই অভিনয়গুলো দেখছি এখন নাটকে, এই অভিনয় যে কেউ করতে পারে। মানে ডায়লগ, আচ্ছা। যেই ডায়লগগুলো দেয়, যে যে কথাগুলো দেয়, যে সিনগুলো আমি দেখি, এগুলো আমার কাছে কোনো সিন সিকোয়েন্স মনে হয় না যেগুলো কারা লিখছেন, মানে কি লিখছেন আর কি অভিনয় করছেন। যে এই ধরনের ভাষা প্রয়োগ করা হয়, হুম। এগুলা খুবই দুঃখজনক আসলে। মানে একটা ইন্ডাস্ট্রি এইভাবে হতে পারে না আসলে। আমরা ছোটবেলায় অয়ময় দেখেছি, হুম। আমরা কোথাও কেউ নেই, কোথাও কেউ না দেখেছি। সংসপ্তক। ইভেন আমরা আহ, মোস্তফা কামাল রাজভাইয়েরও কিছু নাটক দেখলাম, হুম। ওগুলোও কিন্তু একটা পারিবারিক একটা হুম, বন্ধন এই আছে। সময় হ্যাঁ। হ্যাঁ, ফারুকী ভাইয়ের কিছু নাটক আছে কিন্তু হুম। মানে, কিন্তু এখন যেটা হচ্ছে এইটা আসলে, মানে আমি যখন দেখি ক্লিপিংস গুলো যখন দেখি, খুবই অ্যালার্মিং। মানে দেখেন, আমরাও কিন্তু, আমার মঞ্চের ব্যাকগ্রাউন্ড নাই আমাদের। হুম। মানে আমরা যখন অভিনয় স্টার্ট করি, আমাদের মঞ্চের ব্যাকগ্রাউন্ড ছিল না, আমরা জাস্ট মডেলিং থেকে অভিনয়ে এসেছি। কিন্তু আমরা কি করতাম, আমরা জাহিদ ভাইয়ের অভিনয় দেখতাম, মাহফুজ ভাই কিভাবে রোমান্টিক অ্যাক্টিং করে, তকির ভাই কি করে, বা মোশাররফ ভাই কি করে, চঞ্চল ভাই, এগুলো আমরা দেখতাম, দেখে দেখে আমরা প্র্যাকটিস করতাম। তো এখন একটা মানে সুরসুরি টাইপের একটা ডায়লগ দিয়ে দেয়, ওটা বড় বড় করে বলে যায়, আমি ওখানে কোনো অভিনয় পাই না। সো অভিনয়টা মিস করছি এখন নাটকে। হ্যাঁ, আবার সব যদি গণহারে বলি এটা আবার ভুল হয়ে যাবে। অনেক ভালো ভালো কাজও হচ্ছে আবার এর মধ্যে, অনেক ট্যালেন্টেড ডিরেক্টর আছেন, ওনারা সুপার সুপার কিছু কাজ করছেন, যেগুলো দেখলে একদম মানে গায়ের লোম দাঁড়িয়ে যায়। মানে বেশ ভালো ভালো নাটক আছে। হুম। সো ওগুলো আবার ঠিকঠাক আছে। কিন্তু অনেক নাটক আছে যেগুলো যে অভিনেতারা অভিনয় করে, জাস্ট আমি তাদেরকে বলবো যে শেম অন ইউ গাইস, দ্যাটস ইট। এবং একটা বিষয় কি, অনেকে চলচ্চিত্রের নায়ককে নিয়ে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করতে আগ্রহী হয় না, হ্যাঁ। কিন্তু এই ক্ষেত্রে ইমন কিন্তু ব্যতিক্রম। কে? ইমন আচ্ছা। মানে এই যে আমার সামনে হ্যাঁ, যে বসে হ্যাঁ, আছে, সামনে কি আরো ওটিটির কাজ করা হবে? ডেফিনিটলি দেখা যাবে। আমি আমি যখন আমি যে এখনো ফিল করছি, কিন্তু আমাকে অনেক অনেকেই বলছেন যে ভাই আপনি ওটিটি কাজ করছেন না, অনেক হিরোরা তো এখন ওটিটিতে ব্যস্ত। হুম। হুম। আমি বললাম যে আমি ওটিটি তখনই করব যখন আমি আমার পছন্দের ডিরেক্টরকে পাবো, আমার পছন্দের গল্পটাকে পাবো। তো আলহামদুলিল্লাহ আমি আমার পছন্দের ডিরেক্টর পেয়েছি, রায়হান রাফিকে। এবং রায়হান রাফির সাথে মায়াটা করেছি। এই মায়াটা আমি আমেরিকাতে যেও আমি অনেকের কাছে, মানে অনেক বয়স্ক যারা মানুষ বললো যে আমার ছেলের গল্পটা তুমি বলেছো। সো এই যে ভালোবাসা পাচ্ছি ননস্টপ। আবার যখন করব, আমি কিন্তু কাউকে ফোনও দিই না যে ভাই আমাকে নেন ওটিতে, আমি আবার আরেকটা ডিরেক্টরের জন্য ওয়েট করব, যে আমাকে আরেকটা ভালো গল্প দিবে। সো আমি ওয়েট করে করে করব কাজ, ওটিটি আমি যা পাবো তাই করবো না। এবং এর মধ্যে আরেকটা পছন্দের মানুষ ছিল সারিকা, হ্যাঁ, এবং যার সাথে অনেক কাজ করা হয়েছে। হ্যাঁ, আমরা অনেক বিজ্ঞাপন করেছি একসাথে। সো আমাদের তো একই সময় আমরা উঠে আসি। নায়ক হিসেবে কখনো করা হয়নি বা একজন অভিনেতা হিসেবে কখনো করা হয়নি, এটা আজকে করতে হবে। এখানে যা আসবে চোখ বন্ধ করে, চোখ বন্ধ দরকার নেই, একটা তুলতে হবে এবং ওইটা করতে হবে। কি করবো? কি কি পারা, মানে অভিনয়ের বাইরে আর কি কি পারা যায়? ও আচ্ছা। মানে অনেক কিছু তো অনেকে হুম, পারে, হুম, কেউ হুম। গান করতে পারে, কে অ্যাক্টিং করতে পারে, কে যাত্রাপালা অভিনয় করতে পারে, হ্যাঁ, কে আবার একটু মিমিক্রি করতে পারে, আচ্ছা। হ্যাঁ, অনেক কিছু করতে পারে। দেখি ভাগ্যে কি লেখা, ইমনের আল্লাহ জানে ভাগ্যে। ভাগ্যে কি আছে। ভাই দেখেন তো ইমন কি পারে আসলে অভিনয়ের বাইরে। ফোন কল প্রাঙ্ক পারা যাবে? কিভাবে করবো? একটা মোবাইল নিয়ে প্রাঙ্ক করতে হবে ইমন, Acting? ইমনকে অ্যাক্টিং, Acting? অ্যাক্টিং। মানে কাকে করবো, মানে কাকে? লাস্টে কাজ করা হয়েছে যে কাগজ না, আহ, জুলফিকার জাহিদের সাথে। জুলফিকার জাহেদি ভাই, হ্যাঁ, হ্যাঁ। ওকে দিলেই তো হয়। আরে দৌড়ায় আসবে পুরা। দেখি না কি করে, এটা তো ফান করা, কতটা নিবেদিত প্রাণীকে দেখতে হবে তো, যে একটা মানে ওনাকে ফোন দিব। হ্যাঁ সবসময় কি হিরো মনে করে নাকি কাছে ভাই মনে করে, দেখতে হবে একটু। আমি জানি না উনি আসলে কি একটু করবে, আমরা শুনবো কিন্তু কি আচ্ছা বলে আমি দেখি। ফোন দিচ্ছি, হ্যাঁ। হ্যাঁ, এবার বুঝবে মজা। আমি যদিও প্রাঙ্ক করি না আমার লাইফে কখনোই কারোর সাথে। শুনি দেখি। আসসালামু আলাইকুম জাহিদি ভাই, কেমন আছেন? এই তো আছে, আল্লাহ রাখছে ভালো। এই তো, কোথায় আপনি? বাসায়। ভালো আছেন? হ্যালো। হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, বলো। আমি বাসাতেই, বাইরে আচ্ছা, থেকে আসলাম। আপনি কি এখন বেরোতে পারবেন? আমার একটা নতুন ছবির প্রডিউসার নিয়ে বসছিলাম কোথায় এখন? গুলশানে। মানে প্রডিউসার রিয়াল তো, ওটা কি হলে আমি আসবো, সমস্যা নেই।
প্রডিউসার কখনো কি আনরিয়েল হয়? না, অনেকের সাথে বসে আমার সাথে অবশ্য আরেকজন আছে, ওই পান্থ আফজাল, চিনছেন? সাংবাদিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পান্থ আফজাল আমার সাথেই আছে, ওরই প্রডিউসার, ওই নিয়ে আসছে। তো আমাকে বললো, তা আমি বললাম যে কে হতে পারে, তো বললো যে জুলফিকার জাহিদি ভাইকে ফোন দেন একটু। তো এই জন্যই ফোন দেওয়া তো রাতে। না বললে আসবো আমি, যদি পজিটিভ হয় তাহলে অবশ্যই আসবো। এখনই আসতে পারবেন? এখনই? এখন বের হবো, জাস্ট প্যান্টটা পরে চলে আসবো। ও ঠিক আছে, 10 মিনিট আসতে পারবেন? ওর আমার ফ্লাইট আছে তো। গুলশান তো 10 মিনিটে যাওয়া যাবে না। ওর আমার ফ্লাইট আছে, উনি, আমি বুঝলাম না, পান্থ আফজাল আমাকে বললো যে ইমার্জেন্সি আপনাকে ফোন দিতে। এইসব জানি না। হোন্ডা দিয়ে আসতে পারবেন? হোন্ডা দিয়ে? আমি তো হোন্ডাতে চড়ি না। না আমি জানি যে আপনি গাড়িতে চড়েন, কিন্তু না ওই জন্য না, হোন্ডাতে চড়লে আমার ব্যাক পেইনের সমস্যা আছে এই জন্য। ও ঠিক আছে, তাইলে আমি আপনাকে তাহলে জানাচ্ছি, দাঁড়ান আমি দেখি যে। হুট করে বললে তো। হ্যাঁ না, এই জন্য হুট করেই বললো তো পান্থ আফজাল। না পান্থ আফজাল তো আমার মনে হয় আমি চিনি তাকে, সে আমাকে হয়তো আপনার কথা বললো, তার নাকি কাগজটা খুব ভালো লাগছে, আমার সাথে তার কাগজ ভালো লাগছে, এই জন্যই বললো। আমাদের কাগজ না পেপার মুভিটা তার খুব ভালো লাগছে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দাঁড়ান, আমি আপনাকে 5 মিনিটের মধ্যে ডিসিশনটা জানাচ্ছি। হ্যাঁ ওকে ওকে ঠিক আছে। এবং তার মানে শিওর সে আসবে, এবং হি ইজ ডেডিকেটেড। সে ডেডিকেটেড এবং সে আসবে, এবং সেগুলো প্যান্ট শার্ট পরে চলে আসতেছে। আচ্ছা তাহলে আমি তাকে না করে দিই এখন। না শোনেন, আপনি এখন লাউড স্পিকার আছেন, হ্যাঁ আচ্ছা আপনি লাউড স্পিকার আছেন, মানে বেসিক্যালি যেটা হইছে, আমরা একটা মানে খুব ফেমাস একটা প্রোগ্রামে আসছি, বুঝছেন? আচ্ছা তো সেই ফেমাস প্রোগ্রামের উপস্থাপক হচ্ছে পান্থ আফজাল, স্টার গল্প। তো এই স্টার গল্পতে, স্টার গল্প আর কি, হ্যাঁ। তো সেখানে ওই কাগজের যে চিরকুট থাকে না, একটা গেম শো, হ্যাঁ, এই জন্য কাগজের কথা মনে পড়ছে। গেম শোতে সে আমার ইয়েতে পড়ছে হচ্ছে ফোন প্রাঙ্ক। হ্যাঁ, তো সে আমাকে বলছে আপনার পছন্দের ডিরেক্টর একটু ফোন দেন, আপনাকে কে কতটা সত্যি ভালোবাসে বললেই আসতে পারবে কিনা, হ্যাঁ। তো আপনাকে ফোন দিছে এবং আপনি পরীক্ষা 100তে 100 পাইছেন, একের পর প্যান্ট পরে চলে আসবে। হ্যাঁ। সো এটা আসলে একটা গেম শো ছিল, হ্যাঁ। সো আপনি এখন কিন্তু লাউড স্পিকার আছেন, স্ক্রিনে আপনাকে শোনা যাচ্ছে। অনেক ভালোবাসা, ডেডিকেটেড, অনেক ভালোবাসা, বুঝছেন? এই জন্য আমি আপনাকে আমার সাথে সাথে জানাই দিলাম যে আপনার সাথে ইয়ে করছি। প্যান্ট শার্ট পরেন না, প্যান্ট শার্ট পরে লুঙ্গি পরে পান্থ থাকেন। আফজাল আছে, কথা বলেন, বুঝছেন? শুনে না, প্যান্ট শার্ট পরার দরকার নাই, লুঙ্গি পরে থাকেন। হ্যাঁ, আমরা আরেকদিন মিট করবো। না তুমি নিয়ে এসো। ঠিক আছে, আমরা আসবো, আরেকদিন আসবো, আমরা শোতে আসবো, ঠিক আছে? ওকে, দেখা হবে ভাই, খোদাফেজ, ফোন দিচ্ছি, হ্যাঁ বের হয়ে প্রোগ্রাম শেষ করে। হ্যাঁ অনেক অনেক ভালো ভালো ছিল, কিন্তু এই লোকটার যে ডেডিকেটেড বোঝা যাচ্ছে আসলেই, কিন্তু অনেকেই ভালোবাসে আসলে, শুধু পান্থ আফজাল না, এরকম অনেক নায়ক নায়িকা, ডিরেক্টর, প্রডিউসার ইমনকে ভালোবাসে, ঠিক আছে? আচ্ছা, আমার একটা মনে একটা প্রশ্ন, অনেকে তো ফিল্ম পলিটিক্সের শিকার হয়, ইমনের যাত্রা কিন্তু অনেক দীর্ঘ, এর মধ্যে কি কোনো রাজনীতিক বা পলিটিক্স বা ফিল্ম পলিটিক্সের শিকার হয়েছে কিনা? হ্যাঁ অবশ্যই, মানে আমরা যারা আসলে খুব স্ট্রেইট চলতে পছন্দ করি, বা কারো আগেও নেই কারো পিছিয়ে নেই, তো এমনিভাবে তো আমি অনেকবার মানে প্রতিহিংসার শিকার হয়েছি আসলে, আমার সাথে অনেক বাজে ঘটনাও ঘটেছে। সো মানে দাঁতে দাঁত চেপে নিজের প্রতি বিশ্বাস রেখে সামনে এগিয়ে গিয়েছি। সত্যের জয় হবে একদিন। এক্স্যাক্টলি। আচ্ছা, আমি আর একটা, যেহেতু শেষের দিকে একটু আরোটা হালকা করার জন্য র্যাপিড ফায়ার রাউন্ডে যাচ্ছি। হ্যাঁ প্রশ্ন, যদি উত্তর হ্যাঁ দেওয়া যাবে, আর না হলে পাস। নিজেকে অভিনেতা হিসেবে 10-এর মাঝে কত দেবে? অভিনেতা হিসেবে 10-এ 7। আর মডেল হিসেবে? 10-এ 7। অভিনেতা না হলে কি হতে? অভিনেতা না হলে স্পোর্টসম্যান হতাম। জীবনের প্রথম ইনকাম কত ছিল? মানে মিডিয়া থেকে? 4000 টাকা। প্রিয় খাবার কি? প্রিয় খাবার হচ্ছে ভাত, আলু ভর্তা, খিচুড়ি, ইলিশ মাছ, ডিম ভাজা। মোবাইলে কোন অ্যাপটা বেশি ব্যবহার করা হয়? হোয়াটসঅ্যাপ। এমন কোনো অভ্যাস যেটা নিজের কাছে বিরক্ত লাগে? ওই রাত জাগা হয়, এটা আমার মনে বিরক্তিকর একটা ব্যাপার। অন টাইমে ঘুমিয়ে যাওয়া উচিত। আইসক্রিম আর চকলেট? একটা চকলেট আছে ব্রাউনির সাথে আইসক্রিম, ওটা বেশি মজা। দুটো একসাথে না? একসাথে। সামার আর উইন্টার? বাংলাদেশের জন্য উইন্টার, বাট
বাংলাদেশের বাইরে ইউরোপ আমেরিকা হলে সামার, একের পুরা একের টোটাল সব কিছুই। এ সানি ডে অর রেইনি ডে, রেইনি ডে। 3 থিং নো ওয়ান নোজ অ্যাবাউট ইউ। 3টে জিনিস কেউ জানে না আমি তোমার সম্পর্কে। আমি অনেক কাজের ক্ষেত্রে আমি অনেক ডেডিকেটেড। আমি হয় সত্য বলি, আর সত্যি না বলতে বলে আমি এড়াই যাই, মিথ্যা বলি না আচ্ছা, নর্মালি। আর 3 নাম্বার হচ্ছে যে আমি অনেক ভালো ডিম ভাজতে পারি। আই থিঙ্ক যেই খাবে সে আমার প্রেমে পড়ে যাবে। আচ্ছা ডিম ভাজা খাবো একদিন। হ্যাঁ। আচ্ছা আপনাদের কেউ দাওয়াত কিন্তু ডিম ভাজা খাওয়ার জন্য পেয়ে পড়ে একদমই। যাবে। যে যে খেতে চায় পার্সোনালি দেখা করতে ছবি রিলিজের আগে সবাইকে ডিম ভাজি খাওয়াই দেবে, একদম। সবাই প্রেমে পড়ে যাবে এবং ছবি দেখবে ইনশাআল্লাহ। পুরাই। ফেভারিট হলিডে ডেস্টিনেশন? ফেভারিট হলিডে ডেস্টিনেশন তো অনেকগুলো আছে, কোনটা রেখে কোনটা বলবো। মানে প্রিয় মানুষগুলোর সাথে যে কোনো জায়গায় খালি বের হয়ে যেতে পারলে আমি খুশি। ক্লোজেস্ট পারসন ইন ইউর লাইফ? আমার 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 আব্বা আম্মা, আমার সন্তান, আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, সবাই আমার ক্লোজেস্ট। র্যাপিড ফায়ার রাউন্ড শেষ। লাস্ট একটা বিজ্ঞাপন করা হলো এবং আমি বলছিলাম যে মডেলিং জগতে যাদের সাথে কাজ করা হয়েছে তার মধ্যে একজন হলো শখ। শখের সাথে কাজ করা হলো, এটার একটু অভিজ্ঞতা একটু জানতে চাই। ভালো অভিজ্ঞতা। মানে আমি বলি এখন তো আসলে মানে আমরা যখন শুরু করি, আমি নীরব, সারিকা, শখ, মানে আমরা তো একই সময় আসলে আমাদের যাত্রাটা শুরু। তো শখ, সারিকা বিভিন্ন কারণে হয়তো এখন অনেক কম কাজ করছে, বাট যখনই ওদের সাথে দেখা হয় ওই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে। তারা দুজন তো আমার মনে হয় যে বাংলাদেশের শখ এবং সারিকা, আমার মনে হয় যে মৌয়াপুর পরে যে ট্রানজ্যাকশন ছিল মডেলিংয়ে, তারা দুজন ওয়ান অফ দ্য বেস্ট মডেল ছিল। সো ওরা এখনও বেস্ট। ওরা আমার মনে হয় যে ওদের অভিনয় বলি বা সব কিছু বলি, আমি তাদের ফ্যান, সোজা কথা। তো যখন আমরা একসাথে কাজ করি ওই কাজটাও অনেক ডেডিকেশন নিয়ে করা হয়। সো আমি আর শখ মাঝখানে কাজ করলাম কয়েকদিন আগেই একটা বিজ্ঞাপন, এবং খুব ভালো একটা বিজ্ঞাপন হয়েছে, ফ্রোজেন ফিশের। সাইমন তারিক ভাই একটা ডিরেকশন দিয়েছে বিজনেস সেক্টরে। সো মডেলিংটা হচ্ছে আমার একদম আত্মার একটা জায়গা, বিকজ অফ আমার ক্যারিয়ার স্টাডি হয়েছে মডেলিং দিয়ে, এবং মডেলিং দিয়ে আমার জীবনের প্রথম প্রচুর বড় বড় অ্যাওয়ার্ডও পেয়েছি আমি। সো এখনও সেই মডেলিংটা যখন করি আমার খুবই ভালো লাগে, আসলে আমি খুব এনজয় করি। বাহ, না খুব ভালো লাগলো যে অলওয়েজ নতুন নতুন খবর পাচ্ছি, Thank you সুখবর so পাচ্ছি, এবং এরকম সুখবর পাই, এরকম মিষ্টি হাসি যেন অলওয়েজ থাকে, এটাই চাই ইনশাল্লাহ। এবং আমাদের আড্ডাগুলো এরকম চলতেই থাকুক না, সবসময়। চলতে থাকো। ওই হয় কফি, নয় কফি ছাড়া, একদমই নয় চায়ের সাথে, একদমই আর নইলে স্টার গল্পের স্টার সাথে। গল্পের সাথে। অনেক ধন্যবাদ আসার জন্য। এভাবে যখনই বলি তখনই আমি পাই। না ডেফিনেটলি, মানে এটা তো আসলে আমাদের সম্পর্কটাই এমন জায়গায় এসে হাজির হয়েছে। তো তুমি না, আরও কয়েকজন আছেন যারা বললে আসলে আমি না বলতে আমার খুব কষ্ট হয়, হয়তো বা বলিই না কখনো, ম্যানেজ করতে হয় আসলে, কারণ এটা একটা দায়িত্ববোধের মধ্যে পড়ে যায় আসলে। একটা দায়িত্ব আছে তো দর্শকদের জন্য কিছু বলা, ভক্তদের জন্য। দর্শকদেরকে আসলে মানে একদম এখান থেকে ভালোবাসা, সালাম। আসলে আমরা কাজ করি আসলে আপনাদের জন্যই। সো আমরা আসলে অনেক কথা বলতে পারেন যে আরও স্মার্ট বা ভালো কাজ কেন উপহার দিতে পারছি না। আসলে এভরিথিং ডিপেন্ডস অন প্রডিউসার, এভরিথিং ডিপেন্ডস অন ডিরেক্টর। যেমন আমার লাস্ট যে কাজটা করেছিলাম রায়হান রাফির মায়া, সো ভালো যখন ডিরেক্টর পাবো তখন ডেফিনেটলি ঝলসে উঠবো, এইটুকু শিওর দিলাম। আর ময়নারচর নামে একটা মুভি করছি, এটাও ডিফারেন্টভাবে দেখা হবে। সামনে আরেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা নতুন ফিল্ম দেনা পাওনা করছি, দেনা পাওনা, এটাও ডেফিনেটলি একটু অন্যরকমভাবেই দেখা যাবে। সো কাজ করছি আপনাদের জন্যই। সো আপনারা আপনাদের ভালোবাসায় রাখবেন, বকাও দিবেন যেরকম, সেরকম উৎসাহ দিবেন, সেটাই চাই। না, আমি ভালোবাসা দিতে চাই। অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ ইমনকে, এবং ধন্যবাদ দর্শককে আমাদের সাথে থাকার জন্য, স্টার গল্পের সাথে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, আনন্দ আসবেই। খোদা হাফেজ।